আমরা শুরু করি। গতকাল পরীক্ষাটা নিতে মিসিং হয়েছে। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম পরীক্ষাটা আজকে রাত্রেবেলা নেওয়া হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। আমরা গতদিন ভারত পড়েছিলাম, আজকে হচ্ছে আমরা পাকিস্তান পড়বো। পাকিস্তান দিয়ে শুরু করবো। তো ভারত এবং পাকিস্তান বোথ আর ইম্পর্টেন্ট কান্ট্রি ফর বিসিএস। তো পাকিস্তান, দেখো, আমরা যদি মুসলিম বিশ্বের কথা যদি বলি, তাহলে মুসলিম বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, কিন্তু ইন্দোনেশিয়া। এবং এই ইন্দোনেশিয়ার পরেই যে দেশটি আছে সেই দেশের নাম হচ্ছে পাকিস্তান। এবং এই পাকিস্তানের পরে যে দেশটি আছে সেই দেশের নাম হচ্ছে নাইজেরিয়া। এরপরে যে দেশ আছে সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। এবং আমরা জানি যে 1947-এর 14ই আগস্ট ভারত এবং ভারত 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে। আর 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে ভারত। কিন্তু অনেকেই প্রশ্ন করে, সেটা হলো যে একই দিনে তো দুটি রাষ্ট্র স্বাধীনতা লাভ করতে পারতো, ডিফারেন্ট দুইটা দিনে কেন? কেন পাকিস্তান 14ই আগস্ট আর কেন ইন্ডিয়া 15ই আগস্ট স্বাধীনতা লাভ করলো? এটা আমরা একটু জেনে নিব। আমরা জানি যে মাওলানা আবুল কালাম আজাদের একটা বই আছে। ওইটার নাম হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই একটা বই আছে। এই বইটাতে মাওলানা আবুল কালাম আজাদ তিনি বলেছেন, যেভাবে তিনি ব্যাখ্যা করেছেন ভারতবর্ষ কিভাবে স্বাধীনতা লাভ করলো। তো আমরা জানি যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এই আইন অনুযায়ী কিন্তু ভারত এবং পাকিস্তান কিভাবে করা হলো, স্বাধীন করা হলো। ব্রিটিশরা ভারত এবং পাকিস্তানকে একই দিনে স্বাধীনতা দিতে চেয়েছিল। এই বইতে ব্যাখ্যা করা হয়েছে। মৌলানা আবুল কালাম আজাদ ব্যাখ্যা করেছে। এক মিনিট, বিশাল, একদম তিনের লিঙ্ক ওপেন আছে? হ্যাঁ, আচ্ছা, রাত্রেবেলায় পরীক্ষাটা দিতে হবে, ঠিক আছে? রাত 10টায় এখান থেকে কমেন্ট বেস। আচ্ছা, খেয়াল করো। এই 1947-এর ভারত স্বাধীন আইনের মাধ্যমে কিন্তু ভারত পাকিস্তানকে স্বাধীন করা হলো। সো ব্রিটিশরা চেয়েছিল 14ই আগস্ট 1947-এ ভারত এবং পাকিস্তানকে কি করবে, স্বাধীনতা দিবে। তখন ভারতের নেতা ছিলেন কে? প্রধান নেতা ছিলেন, তার মধ্যে অন্যতম ছিল জওহরলাল নেহেরু। এই জওহরলাল নেহেরু ছুটে গিয়েছিলেন একজন জ্যোতিষীর কাছে, যে ব্রিটিশরা আমাদেরকে 14ই আগস্ট স্বাধীনতা দিতে চাই, আমাদের স্বাধীনতা নেওয়া উচিত হবে কিনা। তখন সেই জ্যোতিষী পত্রিকা ঘেটে জওহরলাল নেহেরুকে বলেছিলেন যে না, আমরা জওহরলালকে বলেছিলেন যে পাকিস্তান 14 তারিখ স্বাধীন হয়ে যাক, স্বাধীনতা লাভ করুন। 14 তারিখ ভারতের জন্য মঙ্গলজনক হবে না, অমঙ্গল হবে। সেই কথা বিশেষ স্থাপন করে জওহরলাল নেহেরু ব্রিটিশদেরকে বলল যে আমরা 14 তারিখে নিব না, আমরা একদিন পরে নিব। আর যে কারণে 14 তারিখে রাত 12টার আগে কি হলো, পাকিস্তান স্বাধীন হলো। আর রাত 12টার পরে ইন্ডিয়া স্বাধীন হলো। সো জওহরলাল নেহেরুর আপত্তির কারণে ব্রিটিশরা বা ইন্ডিয়াকে একদিন পরে কি করেছিল, এবং করেছিল। এটাই হচ্ছে এটা ব্যাখ্যা। ভারত এবং পাকিস্তান একই দিনে স্বাধীনতা লাভ না করে কেন দুইটা আলাদা দিনে স্বাধীনতা লাভ। তাহলে আমরা সম্পূর্ণ তথ্য লিখবো। মুসলিম বিশ্বে জনসংখ্যায় দ্বিতীয় পাকিস্তান। মুসলিম বিশ্বে জনসংখ্যায় দ্বিতীয় পাকিস্তান।
পাকিস্তান ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে 14ই আগস্ট 1947 সাল। দেশটির জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট। ইস্কান্দার আলী মির্জা এবং প্রথম প্রধানমন্ত্রী। লিয়াকত আলী খান। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট যিনি তার নাম কি? তার নাম হচ্ছে ইস্কান্দার আলী মির্জা। আর প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে লিয়াকত আলী খান। তোমরা বলতে পারবে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি এবং প্রেসিডেন্টের নাম কি? হ্যাঁ, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি আর প্রেসিডেন্টের নাম কি? পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এবং বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী। তার উপাধি ডটার অফ দ্য ইস্ট। তিনি মারা যান 2007 সালে। তিনি মারা যান 2007 সালে। পাকিস্তান বিশ্বের সপ্তম দেশ হিসেবে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় 1998 সালে। দেশটির পরমাণু বিদ্যার জনক ডক্টর আব্দুল মনির খান।
দেশটির পরমাণু বিদ্যার জনক ডক্টর আব্দুল কাদির খান। মালালা ইউসুফজাই জন্মগ্রহণ করেন 1997 সালে পাকিস্তানে। তিনি সন্ত্রাসী হামলার শিকার হন 2012 সালে। কেন মালালা সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল সেটা আমি ব্যাখ্যা করতেছি, জাস্ট অপেক্ষা করা। তিনি সন্ত্রাসী হামলার শিকার হন 2012 সালে। তিনি সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পান 2014 সালে। 2014 সালে। তার উপাধি ডটার অফ পাকিস্তান এবং ডটার অফ দ্য ইউনাইটেড নেশনস। ডটার অফ দ্য ইউনাইটেড নেশনস। তার বিখ্যাত গ্রন্থ, তার আত্মজীবনীমূলক গ্রন্থ হলো আই এম মালালা। আই এম মালালা হচ্ছে মালালা ইউসুফজাইয়ের বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ বা অটোবায়োগ্রাফি যেটাকে বলা হয়। ওকে, খেয়াল কেন মালালা 2012 সালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল সেটা একটু দেখবে, সেটা দেখি খেয়াল করবে যে আমরা জানি যে 1996 সাল থেকে শুরু করে 2001 পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল কারা? তালিবানরা ক্ষমতায় ছিল। এই তালেবানরা এসে আফগানিস্তানের যতগুলো বিধান দাঁড় করিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল যেটা, সেটা হলো যে কোনো মেয়ে বয়স 10 বছর পার হওয়ার পর সে আর স্কুলে যেতে পারবে না, সে আর স্কুলে যেতে পারবে না। তো আমরা জানি যে পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে একটা ব্যাপক সীমানা রয়েছে, এবং যখন আমেরিকা আফগানিস্তানে অভিযান শুরু করে 2001 সালে, তখন কিন্তু তালেবানরা এই দুর্গম পাহাড়ি অঞ্চলে, সোয়াত উপত্যকা অঞ্চলে কিন্তু তারা আশ্রয় দিয়েছিল। তো 2012 সাল যখন মালালার বয়স হচ্ছে 15 বছর, এই মালালা 2012 সালে যখন তার বয়স হচ্ছে 15 বছর, তখন এই সোয়াত উপত্যকা এলাকা দিয়ে, সোয়াত উপত্যকা, এই সোয়াত উপত্যকা এলাকা দিয়ে মালালা স্কুল বাসে করে সহপাঠীদের সাথে স্কুলে যাচ্ছিলেন। তখন এই স্কুল বাস আটকে দিয়েছিল কারা? তালেবানরা। আটকে দিয়ে বললো তোমাদের প্রত্যেকের বয়স 10 বছরের বেশি, তোমরা স্কুলে যেতে পারবে না। এটার প্রতিবাদ করেছিল কে? এটার প্রতিবাদ করেছিল মালালা। মালালা এটার প্রতিবাদ করলো, যখন মালালা প্রতিবাদ করলো তখন তালেবানরা মালালার মাথায় গুলি করলো। সেইখান থেকে মালালাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সাথে সাথে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হলো, তাকে উন্নত চিকিৎসা দেওয়া হলো, তার মানে দিয়ে সুস্থ করে তোলা হলো। দ্যাট মিনস নারী শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য তালেবানদের হাতে গুলিবিদ্ধ হয়েছিল মালালা ইউসুফজাই। মালালা সুস্থ হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সভা, সেমিনার গুলোতে কি করলো? নারী শিক্ষার অধিকার কে কেন্দ্র করে ভালোভাবে বক্তব্য দিতে থাকলো। এটারই স্বীকৃতি শুরু 2014 সালে মালালাকে কি করা হলো? নোবেল পুরস্কার দেওয়া হলো মাত্র
17 বছর বয়সে মালালা বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে পুরস্কার পেয়ে গেলেন। সবাই কি ক্লিয়ার এখানে? জি স্যার। আচ্ছা রে। এবার আমরা কথা বলবো যে দেশটাকে নিয়ে, সেই দেশের নাম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আফগানিস্তান। মনে রাখ, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম, অর্থাৎ এই এশিয়া মহাদেশের প্রথম ক্লাসে পড়েছিলাম যে আফগানিস্তান হচ্ছে একটা স্থল বিস্তৃত দেশ। এটা আমরা পড়েছিলাম মার্কেটে। একটা স্থলবেষ্টিত রাষ্ট্র ভূ রাজনৈতিক ভাবে যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, তা আমরা আফগানিস্তানের দিকে তাকালে বুঝতে পারি। যে একটা স্থলবেষ্টিত রাষ্ট্র, যে রাষ্ট্রটি ভূ রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল করবে, আমরা যদি আফগানিস্তানের কথা যদি বলি, আমরা যদি আফগানিস্তান রাষ্ট্রটির ভৌগোলিক অবস্থানের কথা যদি বলি, খেয়াল করো, এই আফগানিস্তানের এদিক দিয়ে আছে যে দেশটি, সেই দেশের নাম হচ্ছে চীন। এদিক দিয়ে যে দেশ আছে তার নাম কি? পাকিস্তান। এদিক দিয়ে যে দেশ আছে তার নাম কি? ইরান। এদিক দিয়ে আছে কি? উজবেকিস্তান। এদিক দিয়ে আছে তুর্কমেনিস্তান। আর এদিকে আছে তাজিকিস্তান। এই যে 5টি রাষ্ট্র আছে, এই যে 6টি রাষ্ট্র আছে, এই 6টি রাষ্ট্রের সাথে আফগানিস্তানের সীমানা আছে কত। দ্বিতীয় কথা আছে যে এই 6টি দেশ, এই 6টি দেশের অবস্থানের কারণে আফগানিস্তান কেন ভূরাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ, সেটা একটু দেখবেন। আমরা যদি খেয়াল করি, দেখো, চীনের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ। পাকিস্তানের সাথে পাকিস্তানের সাথে দেখো, কখনো আমেরিকার সম্পর্ক ভালো, কখনো আমেরিকার সম্পর্ক খারাপ। দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে পাকিস্তানে, বিশেষ করে আমরা যদি বলি যে ভারতের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ। তবে ইদানিং কালে পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক বেশ ভালো। আমরা তারপরেও ধরে নিব, যেহেতু বেশিরভাগ সময় ধরেই আমেরিকার সাথে সম্পর্ক খারাপ, তো আমি ধরে নিচ্ছি আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক, ইরানের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ। এবার আসো, এদের সাথে আমেরিকার ডিরেক্ট সম্পর্ক খারাপ, এদের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো। এদের সাথে রাশিয়ার সম্পর্ক কি ভালো, রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক কি খারাপ? তাহলে আলটিমেটলি এই 3টা দেশ রাশিয়ার বন্ধু যেহেতু, সেহেতু এরা কার শত্রু হবে? কথা বলো, আমেরিকার শত্রু হবে। দ্যাট মিনস আমরা বলতে পারি আমেরিকার সাথে এদের সম্পর্ক ভালো না। আর এই 3টা দেশ একটা সময় ছিল সোভিয়েত ইউনিয়নের মধ্যে, এবং এই 3টা দেশে প্রচুর পরিমাণে রাশিয়ার বিনিয়োগ রয়েছে। এই 3টা দেশে প্রচুর পরিমাণে যে প্রাকৃতিক সম্পদ আছে, সেগুলোকে উত্তোলনের জন্য রাশিয়ান কোম্পানি এগুলো কাজ করে। তাহলে এখন দেখো, চিন্তা করো তো, যে আফগানিস্তানের সাথে চীনের সীমানা আছে, বাট আমেরিকার সাথে চীনের সম্পর্ক খারাপ। আমেরিকার সাথে চীনের সম্পর্ক খারাপ, পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ, ইরানের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ, এদের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ। এখন একটা জিনিস খেয়াল করো তো, যদি যদি দ্যাট মিনস আমরা বলতে পারি এদের সাথে সম্পর্ক ভালো, রাশিয়ার সম্পর্ক ভালো। মানে রাশিয়া যদি আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এই পুরো অঞ্চলটার সাথে তার সম্পর্ক ভালো হয়।
একদিকে আমেরিকা যদি আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এইখানে বসে সে চীনের উপর নজরদারি করতে পারবে, পাকিস্তানের উপর নজরদারি করতে পারবে, ইরানের উপর নজরদারি করতে পারবে, এমনকি রাশিয়ার কর্মকাণ্ড যেহেতু এই দেশগুলোতে আছে, তাহলে রাশিয়ার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে পারবে। এ কারণে আফগানিস্তান ভূ রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আফগানিস্তান স্থলবেষ্টিত দেশ হওয়ার পরেও ভূ রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা রাজীব তুমি বুঝতে পারলে? তুমি কি বুঝতে পারছো রাজীব? জি স্যার। আচ্ছা, তাহলে শোনো, আগে আমরা আফগানিস্তান এবং তালেবানের যে ইস্যুটাকে বুঝে নিব, দেন আমরা বাকি ইনফরমেশনে যাব। খেয়াল করো, এই যে যে আফগানিস্তান এই যে আফগানিস্তান, তাহলে আমরা দেখে নিলাম শুরুতে যে এই আফগানিস্তানের সাথে পৃথিবীর 6টি রাষ্ট্রের সীমানা আছে। খেয়াল করো, এই আফগানিস্তানে 1979-এ তারা ক্ষমতায় বসে, কমিউনিস্টরা ক্ষমতায় বসে। কিন্তু আফগানিস্তানের বেশিরভাগ মানুষ কি হুজুর, যাদেরকে আমেরিকা বলতো মুজাহিদিন। আমেরিকা কি বলতো? মুজাহিদিন। এই হুজুররা আফগানিস্তানে কোনোভাবেই কমিউনিস্ট শাসন মেনে নি, সমাজতান্ত্রিক গভর্নমেন্টকে মেনে নি। এই হুজুররা এই কমিউনিস্ট শাসকদের বিপক্ষে আন্দোলন শুরু করে। যখন এই কমিউনিস্ট শাসকদের বিপক্ষে আন্দোলন শুরু করলো, তখন এই কমিউনিস্ট শাসক বুঝতে পারলো যে বৃহৎ শক্তির সমর্থন ছাড়া আমি ক্ষমতায় টিকে থাকতে পারবো। তাহলে আমি কি নেই, আমি সমাজতান্ত্রিক শাসক, তাহলে আমি কার সহযোগিতা নিই? সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা নিই। ওখানে কমিউনিস্টরা কি করলো? সোভিয়েত ইউনিয়নকে বললো তুমি দ্রুত সামরিক সহায়তা পাঠাও। সোভিয়েত ইউনিয়নকে বললো তুমি দ্রুত সামরিক সহায়তা। সোভিয়েত ইউনিয়ন তখন কি করলো? তখন 1979-এ আফগানিস্তানে কি করলো? সৈন্য পাঠিয়ে দিল। যখন আফগানিস্তানে সৈন্য পাঠিয়ে দিল, তখন হুজুরদেরকে এই হুজুরদেরকে সাপোর্ট দিল কে? আমেরিকা। সাপোর্ট দিল কে? চীন। কেন চীন সাপোর্ট দিল? কারণ তখন সোভিয়েত ইউনিয়নের সাথে চীনের ঝামেলা চলছিল। আমি কিন্তু 1979-এর কথা বলছি। সাপোর্ট দিল কে? পাকিস্তান। সাপোর্ট দিল সংযুক্ত আরব আমিরাত। সাপোর্ট দিল ইউকে। সাপোর্ট দিল সৌদি আরব, কিংডম অফ সৌদি আরাবিয়া। সাপোর্ট দিল সু- উসামা বিন লাদেন, সৌদি আরবের নাগরিক ওসামা বিন লাদেন, যিনি বিন লাদেন গ্রুপের প্রতিষ্ঠাতা। তারপর দেখো, এরা সব সময় একটা সময় এরা কি ছিল? বন্ধু ছিল সবাই। কোন ইস্যুতে? আফগান ইস্যু, আফগান কমিউনিস্ট ইস্যুতে এরা সবাই বন্ধু ছিল। লাদেন কিন্তু কি ছিল? আমেরিকার বন্ধু ছিল। এ কারণে বলা হয় আমেরিকা যার বন্ধু তার শত্রু কোনো প্রয়োজন পড়ে না। আমেরিকা পাকিস্তানকে বলল যে তোমার সাথে আফগানিস্তানের বর্ডার আছে, অনেক বেশি বর্ডার আছে। তো আফগানিস্তানের এই হুজুররা তোমার ক্যান্টনমেন্টে যাবে, তুমি কি করবে? তুমি তাদেরকে অস্ত্র কিভাবে চালাইতে হয় এই প্রশিক্ষণটা দিবে, যুদ্ধ কিভাবে করতে হয় সেটা তোমার সেনাবাহিনী প্রশিক্ষণ দিয়ে দিবে, আর এদেরকে আমি অস্ত্র হাতে তুলে দিব। আফগানিস্তান থেকে কমিউনিস্ট শাসনের বিদায় ঘটাতে হবে। আর তুমি পাকিস্তান যদি আমাকে এই সাপোর্টটা দাও, তাদেরকে যদি প্রশিক্ষণ দিয়ে দাও, তাহলে তুমি আমার আমেরিকার কাছ থেকে মোটা অঙ্কের অর্থনৈতিক সাপোর্ট পাবে। পাকিস্তান রাজি হয়ে যায়। আফগান মুজাহিদিনরা পাকিস্তানে প্রবেশ করে। তারা কি করলো? তারা প্রশিক্ষণ লাভ করলো। আর আমেরিকা কি দিয়ে দিল? তাদের হাতে অস্ত্র দিয়ে দিল। এভাবে আফগানিস্তানে 1979-এ এই পক্ষ ভার্সেস এই পক্ষ কি হয়ে গেল? যুদ্ধ শুরু হয়ে গেল। যে যুদ্ধ চললো 1999 সাল পর্যন্ত। এই যে যে যুদ্ধ, এই যুদ্ধের নাম হচ্ছে আফগান সিভিল ওয়ার। আফগান সিভিল ওয়ার বা আফগান গৃহযুদ্ধ। আফগান সিভিল ওয়ার বা আফগান গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধে এই গৃহযুদ্ধ যেটা হলো, সরি, এটা এটা আফগান সিভিল ওয়ার না, এটা হচ্ছে আফগান সোভিয়েত ওয়ার। আফগান সোভিয়েত ওয়ার। এই আফগান সোভিয়েত ওয়ারে পরাজিত হলো সোভিয়েত সৈন্য। যে কারণে
1989 সালে এই সৈন্যদেরকে সোভিয়েত ইউনিয়ন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। তো এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন হয়েছে যে সোভিয়েত ইউনিয়ন কত সালে আফগানিস্তানের সৈন্য পাঠায়। আবার প্রশ্ন হয়েছে সোভিয়েত ইউনিয়ন কত সালে আফগানিস্তান থেকে তার সৈন্য প্রত্যাহার করে দেয়। 1990 সালে। দ্যাট মিনস আফগানিস্তানে বিজয়ী হলো কারা? এই হুজুররা বিজয়ী হলো, এবং তাদেরকে যারা প্রমোট করেছিল, ওই আমেরিকানরা যারা প্রমোট করেছিল, তারা কিন্তু বিজয়ী হলো। তাহলে আফগান যুদ্ধে কি দেখো, আমেরিকা কিন্তু এখানে জয়লাভ হলো, পরোক্ষভাবে জয়লাভ হলো। যখন এই কমিউনিস্ট শাসক বিদায় নিল, তখন এই হুজুররা মারামারি বাধাই দিল 1989-এ। কি নিয়ে? ক্ষমতায় কে বসবে সেটা নিয়ে। সো 1989 থেকে শুরু করে 1992 আফগান, বিদেশি কোনো হস্তক্ষেপ সেখানে ছিল না, বিদেশি কোনো সৈন্য ছিল না। তখন কি হলো? তখন আফগানিস্তানে আপনার হচ্ছে কি করা হলো, তখন আফগানিস্তানে এই হুজুরা ক্ষমতার মসনদে কে বসবে এটা নিয়ে যুদ্ধ শুরু করে দিল। যে যুদ্ধ চললো 1992 সাল পর্যন্ত। আর যেহেতু এটা এখানে বাইরের কোনো শক্তি ইনভলভ ছিল না, সেই কারণে এই যুদ্ধের নাম হবে আফগান গৃহযুদ্ধ বা আফগান সিভিল ওয়ার। এই আফগান গৃহযুদ্ধ চলার সময় একজন আফগান লিডার যিনি ক্ষমতায় বসে গেলেন, তার নাম হচ্ছে বুরহানুদ্দিন রাব্বানি। বুরহানুদ্দিন রাব্বানি। এই বুরহানুদ্দিন রাব্বানি ক্ষমতায় বসে গেল, কিন্তু এই বুরহানুদ্দিন রাব্বানিকে শাসক হিসেবে মানছেন না আরেকজন হুজুর বা আরেকজন মুজাহিদিন লিডার, যার নাম হচ্ছে মোল্লা ওমর। মোল্লা ওমর কি করতে থাকলেন? মোল্লা ওমর বুরহানুদ্দিন রাব্বানির ব্যর্থতা, তার যে দুর্নীতি, তার যে স্বজনপ্রীতি, সেটা আফগানিস্তানের জনগণের সামনে তুলে ধরতে থাকলেন। এতে করে বুরহানুদ্দিন রাব্বানির জনপ্রিয়তা কমতে থাকলো, আর মোল্লা ওমরের জনপ্রিয়তা বাড়তে থাকলো। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই 1994 সালে মোল্লা ওমর কি করলো? 50 জন মাদ্রাসার শিক্ষার্থী নিয়ে একটি দল গঠন করলেন, এবং সেই দলের নাম হচ্ছে তালিবান। ওই তালেবান 1994 সালে আফগানিস্তানের একটা প্রদেশ দখল করে নিল, এবং সেই প্রদেশের নাম কি কান্দাহার। 1995 সালে তারা আর একটি প্রদেশ দখল করে নিল, সেই প্রদেশের নাম কি হেরাত। এভাবেই 1996 সালে আফগানিস্তানের ক্ষমতায় চলে আসলো কারা? তালিবানরা। এবং এই তালিবানরা ক্ষমতায় ছিল কত সাল পর্যন্ত? 1996 থেকে 2001 সাল। যখন আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরা, তখন আফগানিস্তানে আমরা যেটা দেখতে পেলাম, একটি সশস্ত্র দল মাথা উঁচু করে দাঁড়ায়, সন্ত্রাসী দল, যার নাম হচ্ছে আল কায়দা, এবং যার লিডার ছিল কে? লাদেন। তখন আমরা দেখতে পেলাম যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পশ্চিমাদের যে কূটনৈতিক দূতাবাস, সেই দূতাবাস গুলোতে হামলা হতে থাকে। এই হামলার জন্য আমেরিকা সন্দেহ করতে থাকে লাদেনকে। কিন্তু সবচেয়ে যখন বড় হামলা হলো, যে 11ই সেপ্টেম্বর 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে যে হামলা হলো, যে ঘটনা বিশ্ববাসী জানে, 9/11। এই টাওয়ারে যখন হামলা হলো, তখন আমেরিকার প্রেসিডেন্টকে বুশ বুশ এই হামলার জন্য দায়ী করলো কাকে? লাদেনকে। লাদেনকে দায়ী করে মোল্লা উমরকে বলল যে আমেরিকার টুইন টাওয়ারে যে হামলাটা হলো, সন্ত্রাসী হামলা, যে বিমান হামলা হলো, এই হামলার সাথে লাদেন জড়িত। লাদেনকে তুমি আমেরিকার কাছে ফেরত। তখন মোল্লা ওমর বলল, লাদেন যে এই হামলা চালিয়েছে তার কোনো প্রমাণ তো তোমার কাছে নাই, তাহলে আমি লাদেনকে কিভাবে দিব? লাদেনকে দিল না। যখন দিল না, তখন এই আফগানিস্তান থেকে তালেবানদেরকে, আফগানিস্তান থেকে আল কায়দা, লাদেন, মোল্লা ওমর এদেরকে উৎখাত করার জন্য আমেরিকা শুরু করে দিল 7 অক্টোবর 2001 সালে আফগানিস্তানে হামলা শুরু করলো। যে হামলার নাম হয়ে গেল কি? অপারেশন এন্ডিউরিং ফ্রিডম। অপারেশন এন্ডিউরিং ফ্রিডম। এরপর 2011 সালে আমরা দেখতে পেলাম যেটা, সেটা হলো যে যে নেভি সিল, আমেরিকার নেভি সিলের নেভি সিল, এই নেভি সিলের এক অপারেশনের মাধ্যমে, যে অপারেশন হচ্ছে অপারেশন জেরিনেম, এই অপারেশন জেরিনিমের মাধ্যমে 2011 সালে কি হলো? লাদেন মারা গেল।
লাদেন মারা গেল। আর 2013 সালে মোল্লা ওমর মারা গেল। এভাবে আমরা দেখতে পেলাম যে আফগানিস্তান থেকে আল কায়দা এবং তালেবানরা দুর্বল হয়। কিন্তু ক্রমান্বয়ে আফগানিস্তানের রাজনীতি পাল্টে যেতে থাকুন, অর্থাৎ আফগান জনগণ দীর্ঘদিন ধরে আফগানিস্তানের মাটিতে বিদেশি সৈন্যদের উপস্থিতি ভালোভাবে নেয়নি। তখন তারা চিন্তা করলো যে কোনো মূল্যে এই বিদেশি শক্তি কি করতে হবে, বিতাড়ন করতে হবে। তখনই তারা ক্রমান্বয়ে স্থানীয় শক্তিগুলোকে কাজে লাগাতে থাকলো। তার মধ্যে প্রধানতম শক্তি ছিল তালেবানরা দিনে দিনে শক্তিশালী হতে। এরপরে তালেবানরা আফগান ভূখণ্ড, আফগানিস্তানের প্রদেশ দখল করতে। এভাবেই 2001 থেকে 2020 পর্যন্ত একটানা 19 বছর আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ করল, যাতে আমেরিকার প্রায় খরচ হয়ে গেল $2.5 ট্রিলিয়ন। কিন্তু আফগানিস্তান থেকে তারা আর প্রথম দিকে সফল হলো, শেষ দিকে সফল হতে পারলো না। তারা কি করতে পারলো না, তালেবানদেরকে পারলো না। বরং দিন যত গড়াচ্ছে তালেবানরা তত বেশি জনপ্রিয় হয়ে উঠছে। আমেরিকা তখন বুঝতে পারলো যে আফগান যুদ্ধের শুরু আছে, শেষ নেই। এই যুদ্ধ আমরা যত করব তত বেশি আমাদের যুদ্ধের ব্যয় বাড়বে। অন্যদিকে তালেবানদেরকে আমরা ধ্বংস করতে পারবো না, বরং আমরা আফগানিস্তানের ভূখণ্ডে অবস্থান কালেই আফগানিস্তান কাদের দখলে চলে যাবে, তালেবানদের দখলে চলে। এ কারণেই যে আমেরিকা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়ার জন্য 29 ফেব্রুয়ারি 2020 সালে কি করলো, একটা চুক্তি করলো। যে চুক্তির নাম কি? তালেবানের সাথে চুক্তি করলো ইউএস তালিবান পিস ডিল, বা মার্কিন তালেবান শান্তি চুক্তি। এই চুক্তি অনুযায়ী 2021 সালে আমেরিকা কি করলো? আমেরিকা আফগানিস্তান থেকে তার সৈন্য প্রত্যাহার করে দেবে। এই যে আফগানিস্তানের তালেবান বলো, মোল্লা ওমর বলো, লাদেন বলো, এগুলোর জন্মের সাথে, এগুলোর বেড়ে ওঠার সাথে আমেরিকার সম্পর্ক খুবই ওতপ্রোত ভাবে জড়িত ছিল। আমেরিকা, তো আমেরিকায় তার স্বার্থের জন্য কখনো কোনো সন্ত্রাসীকে কি করবে? লালন করবে। আবার কখনো কোনো সন্ত্রাসীকে সে কি করবে? ধ্বংস করবে। এই কারণে বলা হয় আমেরিকা যার বন্ধু, তার শত্রু কোনো প্রয়োজন হয় না। তুমি কি বুঝতে পারলে ভাই আফগান ইস্যু? উম, স্যার বুঝতে পারছি। এখন আমার একটা প্রশ্ন রয়েছে যে তাহলে এখন যে মানে বিশ্বের যে মানব সূচকে সবচেয়ে খারাপ দেশের মধ্যে আফগানিস্তান আসছে, তাহলে স্যার এটা কি শুধুমাত্র কি ইউএস প্রোপাগান্ডা? না, ইউএস প্রোপাগান্ডা না। ইউএস প্রোপাগান্ডা না। আমেরিকার একটি হাত আছে এখানে। হাত বলতে আমেরিকা এরকম সূচক তৈরিতে আমেরিকার একটা প্রভাব থাকে। যেমন বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দেখবে যে এমন দেশ, দুর্নীতিগ্রস্ত দেশ, যে দেশের সাথে আমেরিকা সম্পর্ক। এবং আমরা যদি আফগানিস্তানের কথা যদি বলি, আফগানিস্তানের আহ, আর অর্থনৈতিক যে সংকট, আফগানিস্তানের যে শিশুদের যে অবস্থা, সেখানে যে খাদ্যের যে সংকট, আফগানিস্তানের যে বহির্বিশ্বের সাথে যে তার যে একটা সম্পর্কের যে ঘাটতি, সবকিছু মিলে আফগানিস্তানের প্রায় প্রত্যেকটি সূচকে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। যে কারণেই আসলে আফগানিস্তান মানব সূচকের সর্বনিম্ন একটা দেশ হিসেবে পরিগণিত হয়েছে। হ্যাঁ, তো আমেরিকার যে একটা হাত নাই তা বলা যাবে না, কারণ আন্তর্জাতিকভাবে কলকাঠি নয় তো, তাই না? এখন আমেরিকা কলকাঠিটা দেখো। বিষয়টা হচ্ছে যে তালেবানের যে আবার যে ক্ষমতা দখল, 2021 সালে যে তালেবানের যে আবার ক্ষমতা দখল করলো, এবং এই সরকারকে কিন্তু প্রথমবারের মতো স্বীকৃতি দিয়েছে কে? রাশিয়া। মানে বাংলাদেশ কেন স্বীকৃতি দিচ্ছে না? বাংলাদেশ কেন স্বীকৃতি দিচ্ছে না? দেখো, বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ স্বীকৃতি দিচ্ছে না, ইন্ডিয়া স্বীকৃতি দিচ্ছে না, বা পৃথিবীর অনেক দেশ কিন্তু আফগানিস্তানের স্বীকৃতি দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ যে আমেরিকা যেটা চাচ্ছে না, সেটা যদি বাংলাদেশ করে, অর্থাৎ আমেরিকা চাচ্ছে না যে আফগানিস্তানের এই সরকারকে কোনো দেশ স্বীকৃতি দিক। তাহলে তো স্যার বাংলাদেশ যদি বাংলাদেশ বিপদে স্বীকৃতি দেয়, পড়বে। তাহলে বাংলাদেশ দেখবে বিপদে। জি স্যার। তাহলে তাহলে যদি বাংলাদেশ স্বীকৃতি না দেয়, বাংলাদেশ যদি সহযোগিতা না করে, বাংলাদেশ যদি স্বীকৃতি না দেয়, তারা যদি সহযোগিতা হাত না বাড়ায়,
তাহলে আলটিমেটলি যে বিভিন্ন যে সূচক গুলো আছে এই সূচকে কিন্তু আফগানিস্তান কি করতে পারবে না, ভালো করতে পারবে না। তাহলে আমরা বলতে পারি এখানে অবশ্যই আমেরিকা পরোক্ষভাবে কি রয়েছে, হাত রয়েছে বলতে পারি। ওকে, আমরা শুরু করি। দক্ষিণ এশিয়ায় প্রথম স্বাধীনতা লাভকারী দেশ আফগানিস্তান। এটি একটি স্থলবেষ্টিত দেশ। সীমান্ত রয়েছে। আফগানিস্তান থেকে রাজতন্ত্রের অবসান ঘটে 1973 সালে। দেশটির সর্বশেষ বাদশা ছিল জহির শাহ। দেশটির সর্বশেষ বাদশা ছিল জহির শাহ। মোট রাজ্য 34টি। ভাষার নাম পশতু। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে সৈন্য পাঠায় 1973 সালে এবং তা প্রত্যাহার করে নেয় 1989 সালে। তালেবান গঠিত হয় 1994 সালে। তালেবান শব্দের অর্থ ছাত্র বা শিক্ষার্থী। তালেবানরা আফগানিস্তানের
ক্ষমতায় বসে 1996 সালে? 9/11 ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা শুরু করে 7 অক্টোবর 2001 সালে, যা অপারেশন এন্ডিউরিং ফ্রিডম নামে পরিচিত। মার্কিন তালেবান শান্তি চুক্তি হয় 29 ফেব্রুয়ারি 2020 সালে। এ চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়, করা শুরু করে 1 মে 2021 সালে, যা শেষ হয় 30 আগস্ট 2021 সালে। মালিক মালদ্বীপের অবস্থান আরব সাগরে অবলিক ভারত মহাসাগরে। মালদ্বীপের অবস্থান আরব সাগরে অবলিক ভারত মহাসাগরে। দেখো, আরব সাগর হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে, মালদ্বীপের অবস্থান আরব সাগরের মধ্যে। তাহলে যদি প্রশ্ন করা হয় মালদ্বীপ কোন সাগরে অবস্থিত, তখন উত্তর দিবে আরব সাগরে। আর যদি প্রশ্ন করা হয় মালদ্বীপ কোন মহাসাগরে অবস্থিত, তখন তুমি উত্তর দিবে ভারত মহাসাগরে। দক্ষিণ এশিয়ায় আয়তনে ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ, কিন্তু শিক্ষার হার ও মাথাপিছু আয়
সবচেয়ে বেশি। মুসলিম বিশ্বে আয়তনে ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। ভাষার নাম, মালদ্বীপের ভাষার নাম দিবেহি। বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট যিনি, তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ মুইজ্জু। এরপরে উম, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার অবস্থান ভারত মহাসাগরে। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া এবং বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কে। এরপর নেপাল। নেপালের আয়তন প্রায় বাংলাদেশের সমান। নেপালের আয়তন প্রায় বাংলাদেশের সমান। নেপাল থেকে 240 বছরের রাজতন্ত্রের অবসান ঘটে
2000, 2000 কত সালে বলতে পারবে? 2008 সালে। নেপালের সর্বশেষ রাজা ছিল জ্ঞানেন্দ্র। নেপাল ছিল বিশ্বের একমাত্র হিন্দু দেশ। বর্তমানে নেপাল ধর্ম নিরপেক্ষ দেশ। বর্তমানে নেপাল ধর্ম নিরপেক্ষ দেশ। নেপালের স্যার, হুম, শ্রীলঙ্কাতে যে গণ অভ্যুত্থান হলো, এটা রিলেটেড কি কিছু পড়তে হবে কি? না, হ্যালো, জি বলো। জি বলছি ভাই। সন্ধ্যায়। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী মানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সুশীলা কার্কি। নেপালের সৈন্যদেরকে বলা হয় গুর্খা। এরপরে ভুটান। ভুটানের স্থানীয় নাম ড্রাক ইউল। ভুটানের স্থানীয় নাম ড্রাকিউল। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ ভুটান। বিশ্বের প্রথম কার্বন শূন্য দেশ ভুটান। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়
ভুটান। ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি বনভূমি রয়েছে ভুটানে। ওকে, আমাদের আজকে ক্লাস এ পর্যন্ত। আগামীকাল আবার দেখা হবে ক্লাসে। আগামীকাল আমরা দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করব। ভালো থাকো। জি স্যার। আসসালামু আলাইকুম।